হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে রাত ওই 7:30টার মতো। আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে হচ্ছে কিছু কমেন্টসের রিপ্লাই দেব, আর হচ্ছে অনেক অনেক কিছু জানতে চেয়েছো, সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তো অনেকে আমাকে কমেন্টস করেছো, দিদি কিভাবে ফোন ধরবো, কতদিন লাগে ইউটিউব চ্যানেল খুলতে। সত্যি কথা বলতে আমিও সেরকম ফোন সম্বন্ধে অত ভালো জানি না। যতটুকু যা জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো অনেকের কাজে আসতে পারে, অনেকের নাও আসতে পারে। তো যাই হোক, ফার্স্টেই আমাকে বলেছে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য কি কি করতে হবে। ফার্স্টে হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার জন্য তোমার একটা ফোন নাম্বার ঠিকঠাক লাগবে। যখনই তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে, ওখানে ভেরিফিকেশন করার জন্য একটা ফোন নাম্বার চাইবে। তারপরে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেটা তোমার নিজের নামে হলে বেশি ভালো হয়, একদম পার্সোনাল, তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস। তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর সমস্ত কাজগুলো যদি তুমি ফার্স্ট থেকেই সব কাজগুলো ঠিকঠাক করো, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। নিশ্চিন্তে তোমার মনিটাইজেশনও অন হয়ে যাবে, এমনকি তুমি খুব সহজেই প্লে বাটন পেয়ে যাবে। তো যাই হোক, তুমি চ্যানেলটা খুললে, তো চ্যানেলটার মধ্যে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। না হলে কিন্তু তোমার চ্যানেলে কোনো রকম কোনো ইনকামও হবে না, আর্নিংও হবে না, কিছুই হবে না। তো ফার্স্টে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। মোটামুটি ওখানে টাইম দেওয়া থাকে 365 দিন, মানে 1 বছরের মধ্যে। তো আমি এটা জানি না, হয়তো 1 বছরে বেশি হতে পারে বা 1 বছরে কম হতে পারে, আমি জানি না। কিন্তু তার মানে স্টুডিওতে যেটা লেখা রয়েছে 365 দিন, তো সেটাই আর কি আমি তোমাদের বললাম। আর হচ্ছে 4 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। পূর্ণ করার পর তোমার ওখানে মনিটাইজেশন একটা জিমেলে মেসেজ আসবে। ওইটার মধ্যে তোমার অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু, তোমার অ্যাড্রেস ঠিকঠাক দিতে হবে। তো তোমরা অনেকে যেই ভুলটা করো, বিশেষ করে আমি যেই ভুলটা করেছিলাম অ্যাড্রেসের ক্ষেত্রে, আমি ভেবেছিলাম যে আমি অনলাইন থেকে যেরকম শপিং করি, তাহলে হয়তো ওই অ্যাড্রেসটাই দিলে হয়ে যাবে। একদমই না, ওই অ্যাড্রেস দিলে হবে না। তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি ব্যাংকের অ্যাকাউন্টে যেই অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই দিতে হবে, তাহলে তোমাদের বেশি ভালো হবে। তো যাই হোক, তোমাদের নিজস্ব অ্যাড্রেসটা দিলে, দেওয়ার পরে হচ্ছে তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে। মনিটাইজেশন অন হলে তার মানে বুঝতে পারবে তোমার কাছে ইউটিউবের চাবিকাঠি তোমার হাতে। তারপরে হচ্ছে আর্নিংস হবে। যখনই তোমার আর্নিংস শুরু হয়ে যাবে, মোটামুটি $10 কমপ্লিট হবে। $10 কমপ্লিট হলে তুমি হচ্ছে গুগল পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। একটা পিন থাকে, সেইটা দিলে আর কি মানে খুলে যায়। তো আগের যেই আমার ইউটিউব চ্যানেলটা, সেটা আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন অবধি আমি ফার্স্ট পেমেন্ট পাইনি। তো তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি ওই চ্যানেলটায় পেয়ে যাব ফার্স্ট পেমেন্ট। তারপরে যখন গুগল পিন আর কি ভেরিফাই করলে, $10 কমপ্লিট হলে, তখন ওটা হচ্ছে বাইরে থেকে একটা চিঠি আসবে, পিওন এসে তোমাকে দিয়ে যাবে। এমনকি তোমাকে ফোন করতে পারে, যেখানে তোমার পোস্ট অফিস থাকে, তুমি গেলে ওখানে হচ্ছে 6 সংখ্যার একটা পিন থাকে। তো আমার কাছে রয়েছে, সেটা ভেতরে রয়েছে, তো আমি বার করে দেখাচ্ছি না, হয়তো তোমাদের দেখালে বোধহয় সুবিধা হতো। তো যাই হোক, আমি কোথায় রেখেছি ওই কাগজটার খুঁজে পেলাম না। তারপরে যখন হয়ে যাবে, তখন তোমার $100 কমপ্লিট হলে তবেই হচ্ছে তুমি ওটাকে বার করতে পারবে। আর $100 কমপ্লিট না হলে তুমি বার করতে পারবে। 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখনই তুমি হচ্ছে প্লে বাটন পাবে। এইবার অনেকে বলো, দিদি তুমি কিভাবে ভিডিও শ্যুট করো, আর আমাদের তো সাবস্ক্রাইবার বাড়েই না, তোমার কিভাবে বাড়ে? এইটা হচ্ছে সম্পূর্ণ তোমার ভিডিও ছাড়ার ওপর নির্ভর করবে। তুমি যত ভিডিও, শর্ট ভিডিও ছাড়বে, তত তোমার হচ্ছে সাবস্ক্রাইবার ভালো বাড়বে। আর তুমি যদি শর্ট ভিডিও না ছাড়ো, তাহলে হচ্ছে তোমার সাবস্ক্রাইবও বাড়বে না। এক একজনা এক এক রকমভাবে বাড়ে। তো যাই হোক, আমার হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ে হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি শর্ট ভিডিও ছাড়ি, তাতেই হচ্ছে আমার মানে বেশি আর কি সাবস্ক্রাইবার হয়। তারপরে যেটা বলছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করো? সত্যি কথা বলতে আমার সোশ্যাল মিডিয়াতে আসা হচ্ছে একদম সামান্য একটা ফোন দিয়ে। সেই ফোন থেকেই আমি হচ্ছে একটা সময় অনেক টাকা ইনকাম করেছি ফেসবুক থেকে। তারপরে আমার ইচ্ছে হলো, আমার শখ করলো যে আমি একটা আইফোন কিনি। মানুষ মাত্রই তো শখ থাকতেই পারে, তাই না? তারপরে আমি একটা আইফোন কিনলাম। আইফোন 14 দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো তোমরা যদি ইউটিউবে ভিডিও করো, ফোনটা ধরবে হচ্ছে এইভাবে। আর তোমরা যদি মিনি ব্লগস বা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করো বা ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করো, তাহলে ফোনটা ধরবে এইভাবে, তাহলে বেশি সুবিধা হয়। আর হচ্ছে আর কোন অ্যাপ দিয়ে তুমি হচ্ছে এডিট করো? আমি করি হচ্ছে ইনশর্ট দিয়ে। ইনশর্ট দিয়ে আমার কাছে সুবিধা মনে হয়।
স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের বুঝতেও সুবিধা হবে। দিদি তোমার হাজব্যান্ড আসবে কবে? সব থেকে এইটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্টস করেছো। মোটামুটি আমার হাজব্যান্ড হচ্ছে গেছে এই 7 মাস হয়ে গেল। আমার দেওরের বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসের ওই 5-6 তারিখে, আর আমার হাজব্যান্ড চলে গেছিলো বোধহয় 10 তারিখে। তো হচ্ছে আমার হাজব্যান্ড এই যে আসবে আর কিছুদিন পরেই, আসলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করো মনটা আমার খুব খারাপ। তো ছুটি হচ্ছে আমার বরের একদম কনফার্ম হয়ে গেছিলো, তারপর হচ্ছে ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে। তো ভীষণ তাড়াতাড়ি আসছে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা 3 বছর পর একই সঙ্গে দুর্গাপুজো দেখবো, এমন দুর্গাপুজো আসছে আমার কাছে স্পেশাল। আবার হচ্ছে আমার হাজব্যান্ড আসছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের জব করে। ও হচ্ছে সবসময় হচ্ছে ওই বর্ডারেই থাকে। তো তার জন্য হচ্ছে ওর কোয়ার্টার হয় না। কোয়ার্টার যদি যাওয়ার সম্ভব হয় অবশ্যই আমাকে নিয়ে যাবে। সবাই তো চায় স্বামী স্ত্রী ফ্যামিলি নিয়ে একই সঙ্গে থাকতে, তাই না? তো কিছুদিন আগে হচ্ছে আমাকে নিয়ে গেছিলো 2023 সালের লাস্টে, মোটামুটি ওই কালী পুজোর পরে গেছিলাম। 3 মাসের মতো থেকে এসেছিলাম। গেছিলাম হচ্ছে মধ্যপ্রদেশ গোয়ালিয়র টেকেনপুর, ওখানটায় হচ্ছে ট্রেনিং সেন্টার। আমার হাজব্যান্ডের ট্রেনিং ছিল 3 মাসের জন্য, তখন আর কি গেছিলাম। তো এখনও যদি সেরকম সুযোগ সুবিধা পায় অবশ্যই আমাকে নিয়ে যাবে। যেহেতু আমার মেয়ে এখনও ছোট, যখন বড় হবে স্কুল প্রাইভেটে ভর্তি হবে তখন আর যাওয়া যাবে না। আর এখন আমার মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। আমার মেয়ের বয়স হচ্ছে 4 বছর। আমার মেয়ে পড়ে হচ্ছে নার্সারিতে। অনেকেই প্রশ্ন করো দিদি তোমার মেয়ে কোন স্কুলে পড়ে? আমার মেয়ে পড়ে হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের বাড়ির আশেপাশেই। তো ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা আছে আমার মেয়েকে নিয়ে। কৃষ্ণনগর হচ্ছে বিএসএফদের স্কুল আছে, ব্যারাকপুর আছে, আরও অনেক অনেক জায়গায় রয়েছে। তো দেখি কতটুকু কি তোকে তৈরি করতে পারি, সেই বুঝে হচ্ছে স্কুল দেওয়ার। মেয়ে মানুষ তো সত্যি কথা বলতে বাইরে ছাড়তে একটু কেমন লাগে। আর আমার হাজব্যান্ড বলবে বাইরে যদি না ছাড়ো, পড়াশোনা না শেখাও, তাহলে কোনো দাম নেই। সত্যি কথা বলতে এখনকার দিনে যে দেখছি সোশ্যাল মিডিয়াতে বলো এমনি রিয়েলি যেগুলো দেখছি, তার মধ্যে মনে হয় কি মেয়েকে ছেলের মতো করে মানুষ করতে হবে তবেই হচ্ছে। আর মেয়ে মানুষে এখনকার দিনে কোথাও কোনো দিক থেকে পিছিয়ে নেই, সমস্ত কিছুর দিক থেকে এগিয়ে আছে। যেরকম আমার কথাই বলছি, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি ইনকাম করব। কিন্তু যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি একটা সময় মানে আমার পাশের বাড়ি এক ঠাকুরদাদার কাছে হাত দেখিয়েছিলাম। এমনি সবাই যখন দেখায় তখন আমি বললাম যে দাদু আমার হাতটা একটু দেখো তো। তখন দাদু আমাকে বলেছিল যে একটা সময় তুই ইনকাম করবি নিজে কিছু। তখন আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম যে না, আমি ইনকাম করব, মেয়ে মানুষ আবার কিছু ইনকাম করতে পারেনি। তো যাই হোক, সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা এগিয়েছি। তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আমি কোনো মতেই এগোতে পারতাম না। আর তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার। তার জন্যই আমি কিছু ইনকাম করতে পারছি। ফেসবুক বলো, ইউটিউব থেকে এখনও পাইনি, তো খুব তাড়াতাড়ি পাবো। আর বিশেষ করে আমাকে যারা অনেক ধরনের কথা বলেছিল, কাছের মানুষরা আঘাত করেছিল, তাদের আমি সত্যি জবাব দিতে চাই। আর আমি জানি তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে যাও তোমার অনেক রকমের অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু সেইটা যখনই তুমি উদ্ধার করে ফেলবে তখন তুমি সত্যিই কোনো ভালো কিছু পাবে। একদম সত্যি কথা। আর তোমরা যারা ভাবছো যে ভিডিও করবে, আমি মনে করি কারোর সঙ্গে গল্প না করে আশেপাশে কারো কোথাও না যেয়ে ভিডিও শ্যুট করা অনেক ভালো। তুমি কিছু ইনকামও করতে পারবে, তোমার আউট নলেজও বাড়বে, তুমি 10টা মেয়ের সাথে কথা বলবে, তোমার মনটাও ফ্রেশ থাকবে। আর একঘেয়েমি যদি তুমি বাড়িতে থাকো না, আশেপাশে লোকের সঙ্গে তুমি মিশলে, তুমি 10টা কথা বললো, ধরো সেই লোকটা 10টা কথা বলবে, তাতে কোনো দোষ নেই। তুমি একটা কথা বলবে, সেটাই হচ্ছে দোষ। তার থেকে আমি মনে করি কোথাও না যে নিজের মতো থাকো, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকো, মেয়েকে ভালো স্কুলে পড়াও, নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকো, নিজের ফ্যামিলিকে নিয়ে সুখী থাকো। দেখবি সত্যি একদিন না একদিন তুমি সাকসেস হতে পারবি। যেরকম আমার কথা বলছি, আমাকে এমন কোনো দিন নেই যে কাঁদতে হয় না। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, লাভ ম্যারেজ করে। বিশ্বাস করা, হয়তো এটা অনেকে বিশ্বাস করবে না, এখনকার দিনে মেয়েরা যেরকম সব কিছু জানে শোনে বোঝে, কিন্তু সত্যি তখন আমি কিছু বুঝতামই না। অনেকের কাছে হয়তো এটা ন্যাকামো হতে পারে যে না মিথ্যে কথা বলছি, কিন্তু না, সত্যিই আমি কিছু জানতামই না। আমি যখন ক্লাস মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপরে আমার বিয়ে হয়ে গেছে। ওই 16 বছর যে 17 বছর পড়েছে, বিয়ে হওয়ার 3 মাস পর হচ্ছে আমি মা হয়ে গেছি। তো কি বলবো, খুবই ছোট বয়স। মানে আমি নিজেই ঠিকঠাক করে ভাত মেখে খেতে পারতাম না, আমার মাই আমাকে খাইয়ে দিত। তারপরে হচ্ছে একটা বাচ্চা পেটে এসছে, বুঝতেই পারছো। তো আমি অনেক রকমের অনেক কথা শুনেছি। আমার বাবার বাড়ি হচ্ছে পুরো শহর, প্রপার শহর, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামের দিকটায়।
তো যাই হোক, অনেক ঝুঁকঝামেলা, অনেক অশান্তি আমার শরীরের ওপর দিয়ে গেছে, এমনকি বলতে পারো আমার মনের ওপর দিয়ে গেছে। এমন কোনো দিন নেই যে আমি কান্না করিনি। আমি ঠিকঠাক খেতে অবধি পাইনি, বিশ্বাস করো। কিন্তু তাও আমি একভাবে সব কিছু চুপচাপ সহ্য করে গেছিলাম, যে সত্যি একদিন না একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো সেটা ঠিকও হয়ে গেছে। তো আমি মনে করি তোমার পেছনে অনেককেই লেগে থাকবে, কিন্তু একমাত্র যদি তোমার বাড়ির গার্জিয়ান ঠিকঠাক থাকে, তোমার হাজবেন্ড, তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো। তোমার মনের মানুষ যদি তোমার সঙ্গে থাকে না, তোমাকে কেউ কোনো কিছুতে কিছুই করতে পারবে না। তোমার সংসার, তোমার সব কিছু তুমিই হাতে পাবে। কিন্তু সত্যি কথা বলতে, পরের ছেলেরা সত্যিই আপন হয় না। একসময় তুমি যাকে আপন ভাবছো, ধরো আমার স্বামীর কথাই বলছি, আমি ওকে আপন ভেবে কিছু বলছি এখন, পরেক্ষণ সেই কথা দিয়ে আমাকে আঘাত করবে। তার থেকে সব থেকে ভালো কথা হচ্ছে ডায়েরি লেখো, ডায়েরির মধ্যে মনের কথা শেয়ার করো। ধরো ডায়েরি তোমাকে বকাও দেবে না, কিছুই না। তোমার যখন মন খারাপ হলো তুমি লিখে রাখলে, যখন তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে তখন তুমি ডায়েরিটা পড়বে, দেখবে সত্যিই ডায়েরি তোমাকে আঘাত করবে না। আমি অনেক ডায়েরি লিখতে ভালোবাসি। আমার বিয়ের পর থেকে আমি অনেক ডায়েরি লিখেছি, সেই ডায়েরিগুলো সব জমা রয়েছে। তো আমি বলি আমার মাকে যে কখনো যদি আমার কোনো কিছু হয়ে যায়, কখনো, মা তুমি আমার ডায়েরিটা পড়ে দেখবে যে আমার জীবনে কত কি গল্প। সত্যি কথা বলতে মাকে কোনো কিছু শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে মা বাবার ইচ্ছে ছিল না বিয়ে দেওয়ার। আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, আমি নিজে থেকেই বিয়ে করেছি। তো যাই হোক, তারপরে হচ্ছে তার জন্য হচ্ছে মা বাবাকে সেরকম কিছু বলতে পারি না। তো অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বক বক করে ফেললাম। প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। অনেক দিন পর একটু মন খুলে তোমাদের সঙ্গে গল্প করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।